আমি সবসময় বলি বাংলাদেশের ইতিহাসের সম্ভবত সবচেয়ে ওয়ারিয়র ক্রিকেটার, লড়াকু ক্রিকেটার নাসুম আহমেদ। সেটা শুধু গতকালকে 2টা উইকেট নিছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ইকোনমি 2-এর কাছাকাছিতে বল করছে, এটা ঘটনা না। ঘটনা হচ্ছে নাসুম যে পরিস্থিতির মধ্যে দিয়ে ক্রিকেট খেলে এবং যেসব পরিস্থিতি তাকে ফেস করতে হয়, এই এশিয়া কাপটা খেলতে আসার আগেও যে বিকট একটা পরিস্থিতি ফেস করে তাকে আসতে হয়েছে। ইনফ্যাক্ট এখনো তার মাথার মধ্যে যেসব কথা, যেসব নিউজ ঘুরতেছে, তাতে এই ছেলের পক্ষে পারফর্ম করাই একটা যুদ্ধ। বলা হয় না যে কিছু মানুষের বেঁচে থাকাটাই একটা লড়াই, তাদের বিজয় লাগে না, বিজয়ের আলাদা করে দরকার হয় না, তাদের বেঁচে থাকাটাই এত বড় বিজয় যে ওই লড়াইটাকেই আলাদা করে সম্মান দেওয়া দরকার। নাসুমের ক্ষেত্রে এটা এত বহুমাত্রিক, এত বহুমাত্রিক যে এইটাকে আপনি সহজে বুঝাইতে পারবেন না। এটা এক হচ্ছে সে মাঠে খেলার সুযোগ পায় না, কোনো একটা বিচিত্র কারণে বাংলাদেশের শর্টার ফরম্যাটে সাকিব পরবর্তী যুগের সেরা বোলার সে। হয়তো মাহাদির সঙ্গে তার কন্ডিশন টু কন্ডিশন ফাইট হতে পারে, কিন্তু নাসুম দিনের পর দিন ম্যাচ পাবে না, এটা হওয়ার কথা না। নাসুমের ব্যাটেও টুকটাক রান আছে, নাসুম হইলেও হইতে পারতো সাকিব আল হাসানের প্রপার রিপ্লেসমেন্ট। সেসব তো বাদ দেন, সেসব তো বহুত দূরের কথা, ছেলেটা ঠিক মতো ম্যাচই খেলার সুযোগ পায় না। আচ্ছা, ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটার তো নাসুম একা না। আমরা তো যদি জরিপ করতে বসি এই মুহূর্তে বের করতে পারবো অন্তত আমি আপনি যে অন্তত 10 জন ক্রিকেটার আছে এরা যোগ্য, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায় না। নাসুমের লড়াইটা এখানে না, নাসুমের লড়াইটা হচ্ছে একেবারে সে যখন ওই যে সুনামগঞ্জ মানে দিরায়ের ওই দ্বীপ থেকে সে যখন সিলেটে আসলো, সেই থেকে তার ব্যক্তি জীবনের লড়াই শুরু। এবং সেই লড়াইটা একের পর এক, কখনো মাঠে তাকে সিনিয়র পিটাতে যায়, কখনো কোচ তার গায়ে হাত তোলে, এসব বিচিত্র ব্যাপার শেষ পর্যন্ত নিউজ হয় যে সে তার বাবারে ফেলে দিচ্ছে, বাবার দেখভাল করে না। এই সব পরিস্থিতির মধ্য দিয়ে নাসুমের মতো ছেলেকে চলতে হয়। এর মধ্যে ছেলেটি আবার 8-10টা কূটনৈতিক কথা বলতে পারার মতো ছেলে না, যে খুব সাজায় গোছায় কথা বলে নিজের একটা ভাবমূর্তি তৈরি করতে পারবে, ওরকমও না। ফলে এই ছেলেটাকে এই বোঝা মাথায় নিয়ে এই অন্যায় অবিচার এবং এই যে দুর্নাম, এগুলা মাথায় নিয়ে তাকে লড়াই করে যেতে হয়। ফলে নাসুম কি মাঠে অ্যাচিভ করলো তার চেয়ে আমার সবসময় বড় মনে হয় যে এই ছেলেটা টিকে আছে, তো এই ছেলেটা এর পরেও খেলে যাচ্ছে, তো এটা অনেক বড় ব্যাপার। আসেন আজকে ছোট্ট করে একটু নাসুমের এই জীবনের লড়াইটা নিয়ে গল্প বলি। দেখেন, নাসুমের জন্ম হচ্ছে হাওড়ে, সুনামগঞ্জের একটা হাওড়ের ভেতরে ধীরাই উপজেলা। আমি ধীরাইয়ের ওইদিকে গেছি। আপনি আজ থেকে 10-15 বছর আগে যদি ফিরে যান তাহলে ওই জায়গাটার অবস্থা এরকম ছিল যে বর্ষাকালে হয় আপনাকে নৌযানে চলাচল করতে হবে, না হলে হেঁটে, এছাড়া কোনো চলাচলের উপায় নাই। মানে একটা লোক অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে নিতে সে মরে যাবে, এরকম একটা অবস্থা। পরে অবশ্য ওই এলাকাটা সাবমার্সিবল রোড হয়েছে, ওইটা ঠিক নাসুমের এলাকা কানেক্ট করে কিনা আমি জানি না, হইলেও সে রোড নিয়ে তো বিতর্ক আছে। আমি অবশ্য যে সময় গেছিলাম শুকনোর সময় আমি মোটরসাইকেলে করে ওই এলাকা ঘুরছি, মানে যে জায়গাটা সারা বছর জলে ভরে থাকে ওই জায়গাটা মোটরসাইকেলে করে ঘুরছি। যাই হোক, ওরকম একটা দুর্গম এলাকায় এমন একটা জায়গায় জন্ম, যে জন্মই হচ্ছে লড়াই। ওরকম একটা জায়গায় জন্ম নিয়ে বড় হয়ে উঠতে যে জীবন সংগ্রাম করা লাগে, যে জীবন সংগ্রামের ভিতর থেকে আগানো লাগে, সেটাই আমরা আসলে এই যে সমতলের মানুষরা আমরা কল্পনা করতে পারি না। নাসুম অবশ্যই সত্যি সত্যি বড় হওয়ার যেটাকে বলে মানে বালক থেকে একটু কিশোর হয়ে ওঠা, সেই সময়টা কাটাইছে সুনামগঞ্জ শহরে। এরপরে সে খুব দ্রুত সুইচ করছে সিলেটে। এই যে খুব দ্রুত সিলেটে সুইচ করলো এবং সিলেট জেলা দলের হয়ে খেলা শুরু করলো, এখানেই তার জীবনে প্রথম অক্রিকেটীয় আঘাতটা আসলো। কোনো কারণ ছাড়া, কোনো পরিষ্কার যুক্তি ছাড়া সুনামগঞ্জ জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া সংস্থা ঘোষণা করলো যে নাসুম তাদের জেলায় সমস্ত ধরনের খেলাধুলায় নিষিদ্ধ। এতে নাসুমের কিছু যায় আসে নাই। নাসুম এমন না যে সুনামগঞ্জের হয়ে খেলতে চাইছে, কিন্তু এই ব্যাপারটা নিশ্চয়ই তারা মোরালি একটা হিট করছে যে আমার জেলায় আমাকে কেন নিষিদ্ধ করা হলো। যুক্তি দেওয়া হলো সে কেন সুনামগঞ্জ ছেড়ে সিলেটে খেলতে গেছে। বাবা, তাইলে তো মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে সাকিব আল হাসান অমুক তমুক কেউ আর কোনোভাবেই যার যার জেলায় আর ক্রিকেট খেলার যোগ্য থাকে না। কারণ আমাদের বেশিরভাগ ক্রিকেটার ঘটনাচক্রে জন্ম এক জায়গায়, বড় হয়ে ওঠে আরেক জায়গায়, সেই জেলার হয়ে খেলে, কখনো কখনো আরেক বিভাগের কোনো জেলার হয়ে খেলে। এই যে ঢাকা জেলার হয়ে যাদের খেলতে দেখেন, ম্যাক্সিমামের বাড়ি আশেপাশে কোথাও।
বরিশাল থেকে আসে, কেউ খুলনা থেকে আসে, তাদেরকে ওই এলাকায় নিষিদ্ধ করে দিবে খেলাধুলায়? নিষিদ্ধ করলে কোনো ক্ষতি নাই বা বৃদ্ধি নাই, কিন্তু এটা তো একটা মানসিক আঘাত, যে ওটা তো আমার জন্মভূমি, ওখানে মানে কেন নিষিদ্ধ করবে? নিষিদ্ধ শব্দটা ক্রিকেটের সঙ্গে আসবে কেন কোনো এরকম বড় কারণ ছাড়া? এরপরে নাসুম যখন ঢাকায় আসলো, মানে এরপরে প্রতিটা পদে ওকে দেখতে হয়েছে যে হয় অবিচার, নাহলে এরকম সব আজগুবি কাণ্ড। দেখেন একটা জিনিস, ওর ফার্স্ট ক্লাস ক্রিকেটে যে অভিষেক ম্যাচটা ছিল, অভিষেক ম্যাচেই ও সম্ভবত 5 উইকেট তুলে নিয়েছিল, সঙ্গে একটা ভালো ইনিংস ছিল, মানে একটা অলরাউন্ডারে শুরু করার জন্য যা দরকার। পরের ম্যাচে সে 11-এ নাই। এইটা হচ্ছে আপনি বলতে পারেন নাসুমের খেলাধুলা ক্যারিয়ারের প্রতীক। সারাটা জীবন, মানে এই যে এখন কথা বলতেছি, গতকালকের ম্যাচটায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এ পর্যন্ত তার স্টোরি এরকমই। একটা ম্যাচে ভালো করে, ম্যান অফ দ্য ম্যাচ হয়, সবাই আমরা হইচই করি, নাসুমরা নিয়ে কন্টেন্ট বানাই, বড় বড় ছবি পোস্ট করি, ওয়ারিয়র ওয়ারিয়র বলে। পরের সিরিজেই নাসুমরা আর কারোর খেয়াল নাই। নাসুম হয়তো স্কোয়াডে আছে, থাকলে মাঠে নাই, আর না হয় স্কোয়াডেই নাই। এই হচ্ছে তার চলতেছে, দীর্ঘদিন ধরে এই ক্যারিয়ারের মধ্যে চলতেছে। দেখেন নাসুম কিন্তু রেগুলার পারফর্ম করতেছে। হ্যাঁ, সাকিব যতদিন রেগুলার ছিল ততদিন ও রেগুলার হইতে পারে নাই, কিন্তু সাকিব তো মাঝে মাঝে অ্যাবসেন্ট থাকছে, তারপর একটা সময় তো সাকিব নাই হয়ে গেল। এই সময়টায় আমাদের লিমিটেড ওভার ক্রিকেটে সবচেয়ে বেশি ধাক্কা সামলাইছে কিন্তু নাসুম। যদিও তাইজুল একবার বলছিল যে অ্যাকচুয়ালি সাকিব ভাই না থাকলে তো আমরা অনেক ম্যাচ জিতছি, ভাবটা এরকম যে ও সব জিতায়। হ্যাঁ, তাইজুল আমাদের টেস্টে অনেক ম্যাচ জিতায়, কিন্তু দেশের বাইরে বা অল ফরম্যাটে নাসুমের আশেপাশে কেউ নাই। নাসুম টেস্টে তো এখনো প্রুভেন না, সুযোগ পায় নাই বলে, কিন্তু ও তো ফার্স্ট ক্লাস বোলিংটাও খুব সুন্দর করে। ওই কথা বাদ দেন, লিমিটেড ওভার ক্রিকেটের কথা যদি বলেন, তাহলে নাসুমের মতো হ্যান্ডি বোলার, মানে আপনাকে টি-20 হলে 4 ওভার, ওয়ানডে হলে 10 ওভার, এত টাইট বোলিং করে দেবে যে কোনো কন্ডিশনে। আমার শারজার কথা মনে আছে, অনেকদিন পরে যখন একটা ভালো ম্যাচ খেলার সুযোগ পাইলো, ম্যান অফ দ্য ম্যাচ হলো, শারজায় ওই সিরিজটায় কাছের উপরে বল ঘুরায় কেমন যেন উইকেট নিচ্ছিল। যে কোনো কন্ডিশনে, যে কোনো জায়গায় নাসুম দুর্দান্ত বল করতে পারে, মানে যেটা খানিকটা সাকিবীয় বৈশিষ্ট্য। পাওয়ার প্লেতে বল করতে পারে, গতকালকে যেমন দেখলেন যে একেবারে নতুন বলে প্রথম ডেলিভারিতেই উইকেট, এটা তো নাসুমের অনন্য বৈশিষ্ট্য। তারপরেও কখনো নিয়মিত হতে পারে না, কখনো নিয়মিত হতে পারে না, একটু টুকটাক পারফরমেন্স করে, তারপরেই বাদ। দেখেন নাসুমের নাম আপনারা প্রথম কখন বলেন তো বড় করে শুনছেন? নাসুম এই যে ভিতরে এতগুলো ম্যাচে এত ভালো পারফরমেন্স করছে, মাঝে মাঝে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কেউ নাসুমরে মনে রাখে নাই। প্রথম নাসুমের কথা সবার মনে আছে হচ্ছে ওই যে একটা বিপিএল ম্যাচে মুশফিক ওর গায়ে হাত তুলতে ধরলো, একটা ক্যাচ মিস করলো না, একটা ফিল্ডিং মিস করলো, ভুল করলো কি একটা। মুশফিকের মতো সিনিয়র মানুষ, মুশফিকরে তো আমরা সবাই প্রচন্ড কুল হিসাবে জানি। সেই মুশফিক, নাসুম তো তখন বাচ্চা ছেলে, নাসুমরে মারতে গেল। পরে অবশ্য দুজন মিটমাট হয়েছে, নাসুম এটা নিয়ে কথা বলছে, না ভাই এটা ভুল করে ফেলছে, এটা কোনো ঘটনা না, আমি কিছু মনে করি নাই। আমি ধরে নিচ্ছি মুশফিকেরও অন্যায় না বা এটা কোনো সমস্যা না, কিন্তু নাসুমের তো এটা একটা প্রেস্টিজ ইস্যু হলো, যে সারা দেশ আমার প্রথম বড় করে চিনলো মুশফিক ভাই আমার মারতে গেল বলে। এটাই ওর জীবনে ইয়ে হয়ে থাকলো, প্রতীক হয়ে থাকলো। খেলাধুলায় যেমন প্রতীক হয়ে থাকলো যে পারফর্ম করবে কিন্তু সুযোগ পাবে না, আর জীবনটায় প্রতীক হয়ে থাকলো যে আজগুবি সব ঘটনার কারণে শিরোনাম হবে। এর পরের বার আবার নাসুমের নাম আপনি কখন জানলেন? সেটা হচ্ছে 2023 বিশ্বকাপের পরে অভিযোগ জানা গেল, একটা পত্রিকা অভিযোগ আসলো যে চান্দিকা হাতুরু সিং এ বিশ্বকাপ চল অবস্থায় একজন দ্বাদশ ব্যক্তি খেলোয়াড়ের গায়ে হাত তুলছে। সবাই বুঝে ফেলছে, মানে ওই ঘটনা নিউজ ছাপা হওয়ার পরপরই সবাই জেনে ফেলছে যে নামটা কে। পরে অবশ্য দীর্ঘ প্রক্রিয়ার পরে বিসিবি এটা নিয়ে, হাতুরু সিং এর তো শেষ পর্যন্ত চাকরি গেল এই অজুহাতে, অমুক তমুক, দীর্ঘকাল পরে জানা গেছে ক্রিকেটারটা নাসুম আহমেদ, মানে প্রকাশ্যে জানা গেছে, সবাই এর মধ্যে জানতো, মানে ছেলেটার ওই বুলিং এর মধ্যে যেতে হচ্ছে। অন্যায়টা করছে হাতুরু সিং এ, কিন্তু সবাই নাসুমরে দেখলেই ওর টিমমেটরা সবাই ই করে, এ নাসুম তোরে আসলেই মারছিল। মানে ও একটা অযাচিত কারণে, যে ছেলেটার বিশ্বকাপ খেলার কথা, বিশ্বকাপ খেলার মতো বোলার, সে বিশ্বকাপে তো ম্যাচ পাচ্ছে না। একটা বছর হাতুরু সিং এ ওরে মাঠে নামায় নাই, স্কোয়াডে নিলেও মাঠে নামায় নাই, ম্যাচ তো দিচ্ছেই না, ও উপরন্তু তার এরকম একটা বুলিং এর মধ্যে ঠেলে দিছে যে যে কেউ দেখলে জিজ্ঞেস করে নাসুম তোরে কি সত্যি কোচ মারছিল, এরকম একটা পরিস্থিতির মধ্যে। আবার দেখেন নাসুম কাম ব্যাক করলো, হাতুরু সিং এর পর্ব শেষ হলো, নাসুম কাম ব্যাক করলো, করে শারজাতে আমরা কাদের এগেনস্টে খেললাম, ওখানে ম্যান অফ দ্য ম্যাচ হলো, উইকেট নিল, রান করলো। মানে ওর যেটা প্রপারলি কাজ, টেইলে গিয়ে ক্যামিও ইনিংস খেলবে আর প্রপারলি আপনাকে লিমিটেড ওভারের পুরো কোটার বল করে দারুণ রেজাল্ট এনে দিবে, সে কাজটা সে করতেছিল, কিন্তু আবার অনিয়মিত হয়ে গেল।
আবার অনিয়মিত হয়ে গেল। কখনো তার জায়গায় মাহাদি বেশিরভাগ সময় ঢুকে যায়, মাহাদি জায়গাটা অকুপাই করে রাখে, নতুবা এমনকি মুরাদ, ওই যে ছেলেটা সম্ভবত মুরাদি নাকি আরেকটা নতুন ছেলে, সে পর্যন্ত জায়গা পেল। রিশাদ লেগ স্পিনার, ফলে সে একটু বাড়তি বিবেচনা পায়। নাসুমের কথা আর কারোর মনে থাকে না। এই যে চুল লম্বা লম্বা ব্যান্ড দিয়ে বাঁধা ছেলেটা, একটু গোয়ার টাইপের চেহারা, সামনাসামনি ওর সঙ্গে আমার খুব বেশি কথা হয় নাই, যদিও হওয়া উচিত ছিল, কারণ ওর সময়ও তো আমি প্রচুর রিপোর্টিং করছি। কিন্তু মানে ওর আচার আচরণের মধ্যে একটা ব্যাপার আছে যে কাউরে সন্তুষ্ট করে চলতে পারে না, এটা বোঝা যায় দেখলে। ওর আপনি ছবি দেখলেই বুঝবেন যে ওর ভিতরে ওই গোয়ার ব্যাপারটা আছে, যে না আমি কাউরে সন্তুষ্ট করব না। এসব কারণেই কিনা যে ওর 11 মেক করা হয় না। এই এশিয়া কাপ আমরা খেলতে গেলাম দুবাইতে, আরব আমিরাতে। এখানে তো সবচেয়ে ভালো পছন্দ হওয়ার কথা ছিল নাসুম, প্রত্যেকটা ম্যাচে তার দলে থাকার কথা ছিল। আমি তো মনে করি প্রয়োজনে রিশাদের গতকালকার পারফরমেন্সের কথা মাথায় রেখেই বলতেছে, রিশাদকে ড্রপ করে হলেও নাসুমকে নিয়মিত দলে রাখা উচিত ছিল। নাসুমের ব্যাটে দারুণ রান আছে, নাসুম ওরকম সুন্দর বল করবে, আপনাকে পাওয়ার প্লেতে অত টাইট বল করে দিবে টি-20-তে, ওয়ানডেতে ওর প্রত্যেকটা ম্যাচ খেলা উচিত। সুযোগ পায় না, শেষ পর্যন্ত শেষ ম্যাচে একটা সুযোগ পাইল, সুযোগ পেয়ে জ্বলে উঠলো, জ্বলে উঠে ম্যান অফ দ্য ম্যাচ হলো। এই এই পারফরমেন্সটা ঠিক সে কোন পরিস্থিতিতে করলো দেখেন। ওই যে বললাম ওর লাইফ হচ্ছে সবসময় মাঠের বাইরের কিছু একটা ওর মাথার ভিতরে কেউ না কেউ ঢুকায় দিবে। ও এশিয়া কাপ খেলতে রওনা দেওয়ার কদিন আগে বাংলাদেশের একটা মিডিয়া বিশাল একটা নিউজ করলো, নাসুমের বাবারে পরিত্যাগ করছে, নাসুমের বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করে চলে, সে তার বাবারে দেখে না। বাঙালি তো সেই উত্তম সুচিত্রার আমল থেকে শুরু করে বিশেষ করে তাপস পালের সময়, প্রসেনজিতের সময় এই সিনেমা দেখে অভ্যস্ত, যে ছেলে এস্টাবলিশ হয়ে গেছে, বাবারে ঘর থেকে বের করে দিছে, ও বাবা কেন চাকর, অমুক তমুক। ও এগুলো তো বাংলাদেশেও হয়েছে, রাজ্জাক স্যার অভিনয় করছেন এই সিনেমায় বাবা কেন চাকর। তো যাই হোক, এই বাবা কেন চাকর কনসেপ্ট তো বাঙালি খুব খায়। এটা শুনে সবাই সেন্টিমেন্টাল হয়ে গেল। হ্যাঁ, আমরা জানতাম নাসুম একটা বেয়াদব, টাকা আয় করছে, বউয়ের কথা ভুলে গেছে, এবং ওই নিউজে লেখা হলো যে সে বিয়ে করার পরে এরকম বদলে গেছে। যাবতীয় দোষ নারীকুলের, মানে এই মেয়েটা হাসছে কোত্থেকে ওর সংসারে এই দোষও ওর। এই সরাসরি সেই নিউজে রায় দিয়ে দেওয়া হলো, বোঝেন বেচারার অবস্থা। আমরাও শুনে একটু ক্ষুব্ধ হলাম, তাই কি আসলেই নাসুম ছেলেটা একটা গোয়ার টাইপের, ঠিক আছে বারবার বিভিন্ন কারণে শিরোনামে আসে, ও তো কখনো কোনো নেগেটিভ কাজ করছে বলে শুনি নাই। ওর জায়গায় তো অনেস্টি থাকে, ও কেন এটা করবে? 2-3 দিন পরে ওর বোন বিভিন্ন মিডিয়া একটা স্টেটমেন্ট মতো দিল, ওই ছেলেটা কারোর সঙ্গে কথাও বলে নাই মনে এটা নিয়ে, অন্তত ওর কোনো উদ্ধৃতি দিয়ে আমি কোনো নিউজ দেখি নাই। আর আমার সঙ্গে এত সুসম্পর্ক না যে আমি ফোন করে জিজ্ঞেস করবো যে ভাই তোমার আসলে অবস্থাটা কি। নিউজের জন্যই ওয়েট করছে, নিউজই দেখতে হয়েছে। ওর বোনের স্টেটমেন্টটা দেখলাম, আমার ধারণা ওর বোন মিথ্যা স্টেটমেন্ট দেয় নাই। ওর বোনের কথাবার্তাগুলো এত মানে যৌক্তিক মনে হয়েছে যে ওকে এইটাই সঠিক স্টেটমেন্ট। ও বোনটা কিন্তু ওর সঙ্গেই থাকে, মানে ভাই ভাবির সঙ্গেই থাকে। ওর ভাবি যদি শ্বশুর বাড়ির থেকে শ্বশুরে নামায় দেওয়া লোকই হয়, তাহলে তো ননদরে রাখার কথা না, রেখে বড় করা, পড়াশুনো করানো, এটা তো করতো না। যদি ডাইনি হতো, আমরা সিনেমায় যেরকম ডাইনি ভাবি দেখি, ওর বোন মিডিয়াতে বললো যে ঘটনাটা আসলে ঠিক উল্টো। সেটা হচ্ছে নাসুম তার বাবারে ত্যাগ করে নাই, নাসুমকে তার বাবা দ্বিতীয় বিয়ে করে ত্যাগ করে চলে গেছে, নাসুমকে তার বোনকে তার পরিবারকে ত্যাগ করে চলে গেছে। চলে গিয়ে তখন তো নাসুম তারকাও না, তখন তো নাসুমে যে এখন 2-4 টাকার মালিক হয়েছে তাও না। ফলে নাসুমের বাবা তার মতো গিয়ে অন্য সংসার করেন, তিনি সেখানেই সুখে আছেন। তিনি আরেকটা সংসার করছেন, আরেকটা বিয়ে করছেন, সেখানেই সুখে আছেন। এখন ঘটনাচক্রে নাসুম এস্টাবলিশ হয়ে গেছে। যাই হোক, বিপিএল খেলে, ডিপিএল খেলে, ফার্স্ট ক্লাস খেলে, টুকটাক জাতীয় দলে খেলে, 2-4 টাকার তো মালিক হয়েছে। হয়তো একটা ফ্ল্যাটও কিনতে পারছে, আমি জানি না কিনতে পারছে কিনা, মানে কেনার কথা। এইটুকু ইনকামে একটা ফ্ল্যাট হইতে পারে বা একটা গাড়ি হইতে পারে, এগুলো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু একটা তো এস্টাবলিশমেন্ট আসছে, সোসাইটিতে একটা জায়গায় আসছে। এখন ওর বাবারে সাধারণত এইসব ক্ষেত্রে যেটা হয় যে বাবারা, মানে আমি না ওই যে এই মেলো ড্রামাটিক ব্যাপারে খুব একটা বিশ্বাস করি না, যে ওর বাবা যে এটা নিয়ে জনে জনে বলে বেড়াচ্ছে, এটাও আমার মনে হয় না। এগুলো হচ্ছে আশেপাশের লোকেরা খোঁচায়, আশেপাশের লোকেরা খোঁচায় তোমার পোলা তো এরকম হয়ে গেছে, এখন তো তোমার পোলার উচিত তোমার দেখভালের দায়িত্ব নেওয়া। বাবা হয়তো কইছে যে না, কোনো খোঁজ দেয় না, এই জিনিসটাই নিউজ হয়ে গেছে।
ওর বাবার কাছে হয়তো কোনো সাংবাদিক জিজ্ঞেস করছে, বলছে যে আমার খোঁজ নেয় না। হ্যাঁ ঠিকই আছে, নাসুম কেন খোঁজ দিবে? তুমি বাচ্চা বয়সে তারে ত্যাগ করে গিয়ে আর একটা সংসার করছো, বোনের দায়িত্ব পর্যন্ত বাচ্চা ছেলেটার সামলাইতে হয়েছে। স্বাভাবিকভাবে এর বহুকাল পরে নাসুম বিয়ে করছে, নাসুমের বিয়ের সঙ্গে কোনো সম্পর্কই নাই। নাসুমের বহুকাল পরে বিয়ে করছে, ততদিন বোনরেই দেখে শুনে বড় করছে, সে মূল রেসপন্সিবিলিটি পালন করছে বোনরে বড় করার। বলে সে স্বাভাবিকভাবে বাবার খোঁজ নিবে না, এটাই বাংলাদেশে বা পৃথিবীর চিত্র এরকমই, যে বাবা আমারে ছোটবেলায় ফেলে চলে গেছে। তারপরেও আমি শুনলাম, এটা আবার নিউজে দেখছি নাকি কেউ পার্সোনালি বলল, যে নাসুম নাকি গত বছর দেড়েক বা দুয়েক ধরে ওর বাবারে একটা রেগুলার হাত খরচ পাঠায়। সেক্ষেত্রে তো আমি বলবো নাসুম আসলে একটা মহাপুরুষ, শুধু একটা ওয়ারিয়র না, একটা মহাপুরুষ। ওই রকম ছোট ছোট দুটো বাচ্চা ফেললে যে ভদ্রলোক চলে গিয়ে আরেকটা সংসার করে, আমি ওনার ভিলেন মানাচ্ছি না, ওনার হয়তো মনে হয়েছে আরেকটা সংসারই করা উচিত। আমি প্রত্যেকের স্বাধীনতা বিশ্বাসী, কিন্তু দুটো বাচ্চার রেসপন্সিবিলিটি তো নেওয়া উচিত ছিল, সেটা না করা তো রীতিমতো সোশ্যাল ক্রাইম। যাই হোক, শেষ পর্যন্ত সেই বাবাকে সে যদি হাত খরচ দিয়ে থাকে, এটা বিরাট মহামানবের কাজ করছে, আর না দিলে খুব স্বাভাবিক। এখন কথা হচ্ছে, এই আলোচনাটা এই পর্যন্ত আসলো কেন? আসলো হচ্ছে আমাদের অবিবেচনার জন্য। আমাদের সমাজের ওই বললাম তাপস পালের সিনেমা, রাজ্জাক স্যারের সিনেমা, বাবা কেন চাকর, এগুলো দেখতে চাওয়া, এগুলোর ফলে আমরা এই যে তিলকে তাল বানায় ফেলা, ক্রস চেক না করা, নিউজটা করার আগে একটু নাসুমের সঙ্গে কথা বলা, প্রয়োজনে নাসুমের বাসায় কে কে আছে খোঁজ নেওয়া। এলাকার লোকে এই তো বলতে পারতো যে নাসুমের বাবা নাসুমরে কত আগে ত্যাগ করছে, শুধু নাসুমের বাবার মুখে একটা কথা শুনে একটা নিউজ করে দেওয়া। আমাদের মিডিয়ার ব্যাপক দায় আছে সব ক্ষেত্রে। আলটিমেটলি ফলটা কি হলো দেখেন, এই একটা মহা নোংরা জিনিস, মহা বিতর্ক, ব্যক্তিগত একটা কেচ্ছা মিডিয়াতে আসলো, সবাই এটা নিয়ে ফেসবুকে লেখালেখি করলো, যাচ্ছে তাই হলো। এই মাথায় নিয়ে এই ছেলেটারে, ওই যে মানে বারবার বলি গড় গোবিন্দ টাইপের সরল ছেলেটা, এই সব মাথায় নিয়ে এশিয়া কাপ খেলতে গেল, খেলতে গিয়ে ম্যাচ পেল না। শেষ পর্যন্ত যখন ম্যাচ পেল, তখন সে প্রুফ করে দিল যে হি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, এবং সেই আমাদেরকে এখন পর্যন্ত সুপার ফোরের পথে এশিয়া কাপে টিকায় রাখলো, সেই নাসুম, যে নাসুমের উপর দিয়ে এই সব অত্যাচার যায়। শেষ পর্যন্ত কেন যেন আমার মনে হয় যে স্রষ্টা আসলে প্রকৃতির নির্দিষ্ট কিছু জায়গায় নির্দিষ্ট কিছু লড়া করে জন্ম দিয়ে দেখেন যে তুই আসলে কতটা পেশার নিতে পারিস। এই নিয়ে যদি সফল হতে পারিস, তাহলে বুঝবি তুই রিয়েল চ্যাম্পিয়ন, রিয়েল ওয়ারিয়র। হয়তো নাসুমের জন্য স্রষ্টার ওরকম কোনো পরিকল্পনা আছে, আমি জানি না, সেইটা নাসুমই প্রুফ করবে। এখনো বয়স এমন মহা বেশি কিছু হয়ে যায় না যে সব গল্প শেষ হয়ে গেছে, এখান থেকেই নতুন করে শুরু হতে পারে, নতুন করে নাসুম নিজেরই চেনাতে পারে। বাকিটা সময় সে যদি আমাদের নতুন সাকিব হবে, এই দাবি করতেছি না, কিন্তু ওই রোলটা যদি প্লে করে যেতে পারে, কে জানে আমাদের টোটাল ক্রিকেটের জন্যই সেটা অসাধারণ একটা ব্যাপার হবে। তবে আমি প্রাণপণে প্রার্থনা করি ও ক্রিকেটে আর কিছু পাক বা না পাক, এই ছেলেটার উপরে যেসব বাইরের উৎপাত আসে পড়ে, এইগুলো যেন অন্তত আসা বন্ধ হয়। ছেলেটা একটু নির্বিঘ্নে ক্রিকেট নিয়ে ভাবুক, সফলতা বিফলতা স্রষ্টার হাতে, কিন্তু ও অন্তত নির্বিঘ্নে ক্রিকেটটা খেলে যাক, বাইরের এসব উৎপাত ওরে যেন আর গ্রাস না করে। সবার জন্য শুভেচ্ছা, বিশেষ করে নাসুমের জন্য খুব ভালোবাসা এবং সহানুভূতি থাকলো। ভাই তুমি মাথাটা ঠান্ডা করে যেরকম খেলতেছো এরকম খেলে যাও, এটা অবিশ্বাস্য ব্যাপার যে এর পরেও তুমি মাথা ঠান্ডা রাখো। তোমাকে অনেক ধন্যবাদ নাসুম।